যে জুলাই জাতীয় সনদ এবং সরাসরি কিন্তু বেশ কবির বলবার চেষ্টা করছিলেন যে এক ধরনের এটিকে আসলে কি বলা যায়, এটি বাস্তবায়নের দিকে বিএনপি হয়তো যাবে না, ওনার কথা যেটা মনে হয়। আপনার তাই মনে হয়, বা সেটি সম্ভব হবে কিনা? সেটা সংসদে একটা বিতর্ক হবে, রাজপথে উত্থাপন হবে, কিন্তু বিএনপি যেহেতু 2/3 মেজরিটি নিয়ে আছে, বিএনপি এই মেজরিটির জোরে পার্লামেন্টে অনেক কিছু করার চেষ্টা করবে। এবং তারা যদি জুলাই সনদকে বলে যে আমরা করছি করেও সময় ক্ষেপণ করতে পারবে। এবং সবচেয়ে বড় যে প্রশ্নটা তারা নিয়ে আসবে যে জুলাই সনদে আমাদের তো নোট অফ ডিসেন্ট ছিল, ফলে ওখানে তো বলাও ছিল যে নোট অফ ডিসেন্টগুলো সেটা মানে প্রতিপালন করবার জন্য সেই দলগুলো তাদের সিদ্ধান্তটা নেবে। ফলে আমরা যে বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট আছে সেই বিষয়ে আমরা প্রতিপালন করার ক্ষেত্রে আমরা দেখছি, আমরা একটু যাচাই বাছাই কমিটি করেছি, এরকম করেও তারা সময়টা পার করতে পারে। ফলে এটা বিএনপির হাতে এখন এনাফ অপরচুনিটি, সেই অপরচুনিটি তার কাজে লাগাবে। কিন্তু যে প্রশ্নটা আসবে রাস্তায়, যে প্রশ্নটা আসবে রাজপথে আসবে, বারবার বিরোধী দলের পক্ষ থেকে প্রেশারটা দেওয়া হবে যে আপনারা জুলাই সনদ কি করছেন, আর তারা বলবে যে আমরা জুলাই সনদে যেগুলোতে স্বাক্ষর করেছি, যেগুলোতে সম্মতি দিয়েছি, সেগুলো নিয়ে কাজ করব, এই চলতে থাকবে। এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে জুলাই সনদ এবং জুলাই চেতনা, দুটোর মধ্যে একটু বিষয় আছে। জুলাই সনদটা হচ্ছে লিখিত, আর জুলাই চেতনা হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া। সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া চেতনার মধ্যে ছিল আমাদের বৈষম্যবিহীন একটা বাংলাদেশ চাই। তো যেখানে যখনই বৈষম্য আসবে, সেটা শ্রমিকের জীবনে হোক, কৃষকের জীবনে হোক, নারীর ক্ষেত্রে হোক, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে হোক, আদিবাসীদের ক্ষেত্রে হোক, এমনকি নাগরিকদের মধ্যেও যেখানে বৈষম্য তৈরি হবে, অর্থনীতিতে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, এমনকি মানুষের মনন জগতেও কিছু ঘটনা ঘটে যার বহিঃপ্রকাশ ঘটে মানুষের মুখের কথায়, যে কাউকে মুখের কথা দিয়েও যে তাচ্ছিল্য করা যায়, সেগুলো যখন হবে মানুষ তার তখনই বলবে এটা কি আমাদের জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল? আমরা সবাই মিলে তো লড়তে চেয়েছিলাম, আমরা সবাই মিলেই তো একটা ফ্যাসিস্ট সরকারকে সরাতে চেয়েছিলাম, আমরা সবাই মিলেই তো এটা যেন আর কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে না ওঠে সেই ব্যবস্থাটা করতে চেয়েছিলাম। ফলে জুলাই চেতনা বারবার ধাক্কা দেবে, যেমন করে আমাদের বারবার ধাক্কা দেয় আমরা সাম্য, মৈত্রী, সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই 3টা বিষয়কে সামনে রেখে আমরা যে ঐতিহাসিক ঘোষণাপত্রটা তৈরি করেছিলাম, আমাদের 54 বছর পরে আমরা সাম্যের জায়গায় বৈষম্য কেন দেখছি, মানবিক মর্যাদাকে কেন ভুলণ্ঠিত হতে দেখি, আর সামাজিক সুবিচারের জায়গায় কেন বিচারের বাণী নিভৃতে কাঁদে? এই প্রশ্নগুলো যেমন মানুষ বারবার করে, সেই জন্য বলেছিলাম এটা বারবার তাদেরকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। জুলাইও বারবার মানুষকে প্রশ্নের মুখে দাঁড় করাবে, এবং শাসক যারা থাকবেন, ক্ষমতায় যারা থাকবেন, তাদেরকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করাবে। আর যারা আন্দোলন করবেন তাদের সামনে একটা দায়বদ্ধতা তৈরি হবে যে আমরা এত রক্ত, এত সংগ্রাম করে যে একটা ফ্যাসিস্ট সরকারকে মানুষের কাছে বারবার দায়বদ্ধতা আসবে, মানুষ বারবার জীবন দেবে। ফলে আমার কাছে মনে হয় যে আগামী পার্লামেন্ট এই দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ একটা জায়গা হবে। কিন্তু যে বিষয়টা হবে, খেয়াল করে দেখুন, আজকে আমরা পত্রপত্রিকায় দেখলাম বাংলাদেশ রাশিয়ার কাছে তেল কেনার জন্য আমেরিকার কাছে সে চাচ্ছে, অনুমতি চাচ্ছে। কেন চাচ্ছে? 12 তারিখ নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 9ই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করলেন আমেরিকার সঙ্গে। এই চুক্তিটা আসলে কতখানি সার্বভৌমত্বের সঙ্গে মর্যাদা সঙ্গতিপূর্ণ ছিল? এই চুক্তি করার অধিকার তাকে কে দিয়েছিল? এবং এই চুক্তির দায় এখন সবাইকে বহন করতে হচ্ছে। আজকে রাশিয়া থেকে তেল কিনবো, তার জন্য আমাকে অনুমতি চাইতে হচ্ছে আমেরিকার কাছে। আবার অন্যদিকে আমরা দিল্লি না ঢাকা বলে আকাশ বাতাস যারা কাঁপিয়েছিলাম, তারা দেখুন আজকে আবার ডিজেল কেনার জন্য আবার দিল্লির কাছে প্রস্তাব দিচ্ছেন। তাহলে এগুলো কিন্তু ধাক্কা দেবে যে রাজনীতিতে কিছু ন্যারেটিভ তৈরি হয়, অর্থনীতিতে কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন তৈরি হয়, আর পলিটিক্সে কিছু বাধ্যবাধকতা থাকে, আর জিওগ্রাফিতে কিছু বিষয় থাকে যেটা আমি চাইলেও অতিক্রম করতে পারবো না। আমি তো চাইলে আমার প্রতিবেশীকে অতিক্রম করতে পারবো না, আমি চাইলেও বঙ্গোপসাগর থেকে আমার দেশটাকে তুলে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে স্থাপন করতে পারবো না। ফলে একটা রাজনৈতিক সংগ্রাম যখন হয়, রাজনৈতিক স্লোগান যখন হয়, তখন অনেক দিক বিবেচনা করে স্লোগানগুলোকে যে তৈরি করতে হয়, সেটাও কিন্তু আমাদেরকে বারবার ভাবিয়ে তুলবে যে এই যে ক্রাইসিসটা তৈরি হচ্ছে। ইরান বলেছে এখন তো $100 উপরে তেলের দাম, এটা $200 পর্যন্ত হবে। আচ্ছা, যদি $200 পর্যন্ত হয়, তাহলে তখন আমাদের তেলের বিকল্প কোথায় যাবে, কোথায় আমাদের যেতে হবে? তো সেগুলো আমাদের ভাবতে হবে না। তখন আমাদের বিদ্যুতের উপর নির্ভরশীল আমাদের আধুনিক ব্যবস্থা, আর বিদ্যুৎ
নির্ভরশীল হচ্ছে জ্বালানির উপরে, আর জ্বালানির ক্ষেত্রে আমাদের আমদানি নির্ভর জ্বালানি। ফলে এইটাও যারা ভবিষ্যতে পার্লামেন্টে থাকবেন, ভবিষ্যতে যারা রাজনীতি করবেন, তাদের কিন্তু এই বিষয়টা ভাবতে হবে। বড় রকমের আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, শ্রমিকদের মজুরির ক্ষেত্রে কি প্রভাব পড়বে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে কি প্রভাব পড়বে। ফলে এগুলো নিয়ে রাজপথ উত্তপ্ত হবে, আবার পার্লামেন্টে বিতর্ক হবে আর একটা বিষয় নিয়ে। ফলে এই সমস্ত বিষয়, রাজনৈতিক বিতর্ক এবং পার্লামেন্টারি বিতর্ক, এই দুটো কিভাবে ম্যাচ করবে আর সেটাই এটাই হবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।